প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা ফ্রি ফাউন্ডেশন ব্যাচের দ্বিতীয় ক্লাস করব। এর আগের ক্লাসে আমরা জিওগ্রাফি নিয়ে আলোচনা করেছিলাম, ভূগোল নিয়ে। আজকে আমরা ইতিহাসের প্রথম ক্লাস করব এবং এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ হবে সমস্ত পরীক্ষার জন্য। তাই ক্লাসগুলিকে মনোযোগ সহকারে দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবে এই ফ্রি ফাউন্ডেশন ব্যাচের ক্লাস করানোর জন্য। আজকে আমরা আলোচনা করব প্রাগ ঐতিহাসিক যুগ, ইতিহাস সম্পর্কে, প্রাচীন ইতিহাস সম্পর্কে। প্রাচীন ইতিহাসকে প্রধানত তিনটি ভাগে ভাগ করাই। প্রাচীন ইতিহাসকে প্রধানত তিনটি ভাগে ভাগ করাই। প্রাচীন ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ, প্রাগ ঐতিহাসিক, একটি হচ্ছে প্রায় ঐতিহাসিক, প্রায় ঐতিহাসিক, এবং রয়েছে ঐতিহাসিক। ঐতিহাসিক প্রাচীন ইতিহাসকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। কি বলা হয় থাকে? বিফোর খ্রিস্ট, খ্রিস্টপূর্বাব্দ, এবং খ্রিস্টাব্দ কখন বলা হয় থাকে। 0 এদিকে যখন এদিকে যাবে 500, 1000, 500, 1000, এভাবে হলো এদিকে যাবে, এভাবে যাবে। এটা হচ্ছে 0। এই যে আগেরটা রয়েছে এদিকে যখন এই দিক থেকে যাবে তখন বড় থেকে ছোট, অর্থাৎ এইটা হচ্ছে বিসি, বিফোর ক্রাইস্ট, এটা খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টপূর্বাব্দ যখন ছিল তখন বছরগুলোতে ছিল বড় থেকে ছোটর দিকে আসছিল। এরপর রয়েছে এডি, বা বর্তমান যে সাল যে চলছে সেটা হচ্ছে এডি, অ্যানো ডোমিনি। অ্যানো ডোমিনি হচ্ছে এডি, যদি বছরগুলো উপরে যায়, অর্থাৎ 1 বছর 2 বছর এভাবে হয়ে থাকে। এটা জেনে নেবে বেসিক, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট জানার জন্য। এরপরে আমরা জানলাম কি ইতিহাসকে কয় ভাগে ভাগ করায়? 3 ভাগে ভাগ করা হয় থেকে। প্রাচীন ইতিহাসকে 3 ভাগে ভাগ করা হয়। প্রাচীন ইতিহাসকে 3 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে, 1 নম্বর হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ, প্রাগ ঐতিহাসিক, ঐতিহাসিক। 2 নম্বর প্রায় ঐতিহাসিক, 3 নম্বর ঐতিহাসিক। এইগুলি কি? প্রাগৈতিহাসিক যুগ কাকে বলা হয়? যে যুগের মধ্যে এই যুগের মধ্যে কোনো লিখিত 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 কোনো জিনিস বা লিপি পাওয়া যায়নি। এই যুগের মধ্যে কোনো লিখিত উপাদান অনুপস্থিত ছিল প্রাগৈতিহাসিক যুগের মধ্যে, এবং প্রাগৈতিহাসিক যুগের মধ্যে লিখিত উপাদান উপস্থিত ছিল কিন্তু সেগুলিকে পড়া সম্ভব হয়নি। এবং ঐতিহাসিক যুগ হচ্ছে যেগুলো লিপি পাওয়া যায় বা লিখিত পাওয়া যায় এবং সেগুলোকে পড়া সম্ভব হয়েছিল। এগুলো পরবর্তীকালে আমরা ধাপে ধাপে বিস্তারিতভাবে আলোচনা করব। নেক্সট আমাদের ক্লাস তাহলে শুরু করতেছি। প্রাগৈতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগ কি? যে যুগের মানুষের জীবন সম্পর্কে কোনো লিখিত ইতিহাস পাওয়া যায় না। যে যুগের মানুষের জীবন সম্পর্কে, যারা যে সমস্ত মানুষ ছিল, কি তারা কিভাবে জীবনযাপন করত, সে সম্পর্কে কোনো লিখিত উপাদান পাওয়া যায় না। বা কিন্তু প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা জীবাশ্ম সম্পর্কে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা জীবাশ্ম সম্পর্কে হাতিয়ার, গুহাচিত্র ইত্যাদি মাধ্যমে তথ্য জানা থাকে, তাকে প্রাগৈতিহাসিক যুগ বলে, তাকে আমরা প্রাগৈতিহাসিক যুগ বলে থাকি। মানব সভ্যতায় প্রাচীন ইতিহাসকে প্রধানত প্রস্তর যুগ, ধাতু যুগ ইত্যাদি ভাগে ভাগ করা হয়ে থাকে। যে প্রস্তর যুগ, একে প্রাগৈতিহাসিক যুগ বা প্রস্তর যুগ বলা হয়ে থাকে। প্রাগৈতিহাসিক যুগ বা প্রস্তর যুগ, এই প্রাগৈতিহাসিক যুগকে 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে। পুরাতন প্রস্তর যুগ, প্যালিওলিথিক এজ, খ্রিস্টপূর্ব 25 লক্ষ থেকে প্যালিওলিথিক এজ রয়েছে। মধ্যপ্রস্তর যুগ হচ্ছে মেসোলিথিক এজ, নব্যপ্রস্তর যুগ হচ্ছে নিওলিথিক এজ, এবং এগুলোর পরবর্তীকালে আরো ভাগ রয়েছে। নেক্সট আমরা সেগুলো জেনে নিই। আগে এটা জেনে নিই যে ভারতের প্রেক্ষাপট, ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্টোরি বলা হয় রবার্ট ক্রসফুডকে। ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্টোরি বা ভারতীয় হয়ে প্রাগৈতিহাসিক যুগের জনক বলা হয় থেকে রবার্ট ক্রসফুডকে। তিনি 1863 সালে তামিলনাড়ু
পাল্লাভরম এলাকায় প্রাচীন পাথরের হাতিয়ার আবিষ্কার করেছেন। এই আবিষ্কারের ফলে ভারতে প্রাগৈতিহাসিক যুগের গবেষণা শুরু হয়ে থাকে। গুরুত্বপূর্ণ তথ্য, পুরাতন প্রস্তর যুগকে আবার তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। পুরাতন প্রস্তর যুগকে তিন ভাগে ভাগ করা, আগে দেখে নিই এটা কি কি। যে প্রস্তর যুগ রয়েছে সেটি হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, নিম্ন প্রস্তর যুগ এবং রয়েছে মধ্য প্রস্তর যুগ এবং নিম্ন প্রস্তর যুগ। প্রস্তর যুগকে আবার তিন ভাগে ভাগ করা হয় থাকে। প্রস্তর যুগ বা প্রাগৈতিহাসিক যুগকে আবার তিন ভাগে ভাগ করা হয় থাকে। প্রস্তর যুগ একটি হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ। এই সমস্ত লিখে দিচ্ছি, সমস্তগুলিকে নোট করে নিবে। প্রাচীন প্রস্তর যুগ, এটা আগে দেখে নি প্রাচীন প্রস্তর যুগ কি। প্রাচীন প্রস্তর যুগ হচ্ছে যে সময়কাল ছিল 50,000 বিসি থেকে, সময়কাল 50,000 বিসি থেকে 15,000 বিসি থেকে 15,000 বিসি। এখানে দেখে নাও যে আগে ছিল 50,000, ধীরে ধীরে 15,000, অর্থাৎ বড় থেকে ছোট দিকে আসছে, তাই কি বলা হয় বিফোর ক্রাইস্ট। প্যালিও প্রাচীন লিথিক প্রস্তর। প্যালিওলিথিক শব্দটি প্রথম ব্যবহার করেছেন জন লিব্বক, জন লুব্বক ব্যবহার করেছেন। এই যুগের মধ্যে উট পাখির সন্ধান পাওয়া যায়, উট পাখির সন্ধান, উট পাখির সন্ধান পাওয়া যায়, উট পাখির সন্ধান পাওয়া যায়। এবং এই যুগের মধ্যে হোমোস্যাপিয়েন্স বা আধুনিক মানুষের উদ্ভব এই যুগের শেষের ঘটেছিল। এবং প্রাচীন প্রস্তর যুগকে এরপরে রয়েছে প্রাচীন প্রস্তর যুগ হলো, এরপরে 2 নম্বর হচ্ছে, এটাকে মুছে দিই, 2 নম্বর হচ্ছে মধ্য প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ। এই যুগে কি ছিল, সময়কাল হচ্ছে 15,000, সময়কাল হচ্ছে 15,000 বিসি থেকে 15,000 বিসি থেকে 10,000 বিসি পর্যন্ত, 10,000 বিসি পর্যন্ত। এই যুগের মধ্যে মধ্যপ্রদেশের কয়েকটি আদর্শ নিদর্শন রয়েছে। মধ্যপ্রদেশে আদমগড়ের মধ্যে এই নিদর্শন পাওয়া যায়, ভীমবেটকার মধ্যে পাওয়া যায়। প্রাচীন প্রস্তর যুগের তুলনায় ক্ষুদ্র বলে এই যুগকে মাইক্রোলিথিক বলা হয় থাকে। এই মধ্যপ্রস্তর যুগ প্রাচীন প্রস্তর যুগের তুলনায় ক্ষুদ্র, তাই একে মাইক্রোলিথিক এজ বলা হয় থাকে। নেক্সট হচ্ছে 3 নম্বর হচ্ছে নব্য প্রস্তর যুগ বা নিওলিথিক এজ, নব্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ বা নিওলিথিক এজ। নব্য প্রস্তর যুগের সময়কাল 10,000 বিসি থেকে 10,000 বিসি থেকে 5,000 বিসি পর্যন্ত, 5,000 বিসি পর্যন্ত। এবং এই যুগের মধ্যে গার্ডেন চাইল্ড যুগের মধ্যে সর্বপ্রথম এই যুগের অন্যতম প্রধান প্রত্নতত্ত্ব ছিল মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা এই যুগের প্রধান, মেহেরগড় সভ্যতা ছিল এই যুগের প্রধান আর একটি নিদর্শন সভ্যতা। এবং এই মেহেরগড় সভ্যতার মধ্যে প্রথম কৃষিকাজের সন্ধান পাওয়া যায়। এই সমস্ত এগুলো শুধুমাত্র শর্টকাটে বলছি, কারণ এগুলো অতটা ডিপ থেকে প্রশ্ন আসে না। এবং পরবর্তীকালে যে ক্লাসগুলো করানো হবে সমস্ত ক্লাস ডিপের মধ্যে করানো হবে, যেমন মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, এগুলো সম্বন্ধে করা হবে এবং এখান থেকে প্রশ্ন আসবে। এই যে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, এগুলো থেকে অতটা প্রশ্ন আসে না। নেক্সট আমরা দেখে নিব প্রাচীন প্রস্তর যুগকে তিন ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ বা মধ্য প্রাচীন প্রস্তর যুগ, উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। ভীমবেটকা গুহা মধ্যপ্রদেশে অবস্থিত, যেটি প্রাগৈতিহাসিক গুহাচিত্রের জন্য বিখ্যাত। ভীমবেটকা, এইখান থেকে প্রশ্ন আসতে পারে যে ভীমবেটকা কোন সময়কার গুহাচিত্র। সঠিক উত্তর হবে প্রাগৈতিহাসিক যুগের বা মধ্য প্রাচীন প্রস্তর যুগের। নেক্সট হচ্ছে ভীমবেটকা যে মধ্যপ্রদেশে রয়েছে, সালে একে প্রথম আবিষ্কার করা হয়ে থাকে এবং 2003 সালে এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়ে থাকে। নেক্সট, যে পরীক্ষার জন্য কোন পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ সেগুলো জেনে নিন। ভারতের ঐতিহাসিক যুগের জনক কাকে বলা হয়? পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখে নাও, এখান থেকে পরীক্ষায় আসবে। ভারতের ঐতিহাসিক যুগের জনক কাকে বলে? ঐতিহাসিক যুগের জনক হচ্ছে রবার্ট ক্রসফুট। হচ্ছে পুরাতন প্রস্তর যুগের
পুরাতন প্রস্তর যুগের মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করত? সঠিক উত্তর কি হবে? শিকার ও খাদ্য সংগ্রহের মাধ্যমে। মাইক্রোলিথ কোন যুগের হাতিয়ার? মাইক্রোলিথ কোন যুগের হাতিয়ার ছিল? সঠিক উত্তর হচ্ছে মধ্য প্রাচীন প্রস্তর যুগ। যে যুগের মধ্যে যেমন প্রাচীন প্রস্তর যুগ তুলনায় এই যুগ ক্ষুদ্র ছিল তাকে মাইক্রোলিথিক যুগ বলা হয় থাকে। মাইক্রোলিথ মধ্য প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার ছিল। কৃষিকাজ কোন যুগে শুরু হয় থাকে? কৃষিকাজ নব্য প্রস্তর যুগে শুরু হয়, কারণ এই যুগের মধ্যে মেহেরগড় সভ্যতা রয়েছে। ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত? ভীমবেটকা গুহা মধ্যপ্রদেশে অবস্থিত। এবং ভীমবেটকা গুহা কবে আবিষ্কার করা হয় যদি আসে তাহলে হবে 1957 সালে। 1957 সালে আবিষ্কার করে এবং 2003 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়ে থাকে। চাকা আবিষ্কার কোন যুগের গুরুত্বপূর্ণ ঘটনা? সঠিক উত্তর কি হবে? নব্য প্রস্তর যুগের চাকা আবিষ্কারের গুরুত্বপূর্ণ ঘটনা। এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি যে গ্রুপ সি বা গ্রুপ ডি যে কোনো একটা পরীক্ষায় এসেছিল, এই যে প্রশ্নটি, এগুলো ভালোভাবে নোট ডাউন করে নেবে এবং পড়ে নেবে। নেক্সট হচ্ছে এবার আমরা আলোচনা করব প্রাগৈতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগ হলো যে যুগের মধ্যে মানুষ লিপির ব্যবহার করত, কিন্তু সেই লিপির পাঠ করার পাঠোদ্ধার এখনো সম্পূর্ণ সম্ভব হয়নি, বা তাদের পড়া এখনো সম্ভব হয়নি, তাকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। এই যুগের প্রধান বৈশিষ্ট্য এই যুগকে অর্থাৎ যে যুগের মধ্যে যে লিপি ছিল, মানুষের লেখার নিদর্শন ছিল, কিন্তু সেগুলিকে বুঝতে পারা যেত না বা পড়া যেত না, তাকে আমরা প্রাগৈতিহাসিক যুগ বলে থাকি। প্রধান বৈশিষ্ট্য কি ছিল? মানুষ লিপির ব্যবহার জানত, লিপির এবং নগর সভ্যতা বিকাশ ঘটে, কৃষি বাণিজ্য শিল্প উন্নতি হয়, ধাতুর ব্যবহার শুরু হয় থেকে, পরিকল্পিত নগর রাস্তা ও নিকাশি ব্যবস্থা গড়ে ওঠে। ভারতের উদাহরণ হচ্ছে সিন্ধু সভ্যতা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। যদি বলে সিন্ধু সভ্যতা কখনকার সভ্যতা? সঠিক উত্তর হবে প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা। সিন্ধু সভ্যতা রয়েছে কারণ সিন্ধু সভ্যতার লিপি এখনো সম্পূর্ণভাবে পাঠোদ্ধার করা যায়নি। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ভারতে প্রাগৈতিহাসিক যুগের প্রধান সভ্যতা কি? এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। ভিভিআই, ভারতে প্রাগৈতিহাসিক যুগের প্রধান সভ্যতা কি? সঠিক উত্তর হবে সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। সিন্ধু সভ্যতার লিপি এখনো অপাঠিত রয়েছে, সম্পূর্ণ পাঠোদ্ধার করা হয়নি। নেক্সট, ঐতিহাসিক যুগ, যে যুগের মানুষের লিপির ইতিহাস পাওয়া যায় এবং সেই লিপি পড়া ও বোঝা সম্ভব তাকে ঐতিহাসিক যুগ বলা হয়। পড়া এবং বোঝা সম্ভব তাকে ঐতিহাসিক যুগ বলে। বৈশিষ্ট্য কি? লিখিত ইতিহাস পাওয়া যায়, রাজা প্রশাসন রাষ্ট্র ব্যবস্থার বিকাশ ঘটে, সাহিত্য ধর্ম সংস্কৃতির উন্নতি হয়, ইতিহাসের তথ্য শিলালিপি তাম্রলিপি কৃষি পুঁথি এবং গ্রন্থ থেকে জানা যায়। ভারতে এর উদাহরণ হচ্ছে ভারতের মধ্যে যে ঐতিহাসিক যুগ রয়েছে, সে ভারতের ঐতিহাসিক যুগের উদাহরণ হচ্ছে বৈদিক যুগ রয়েছে, বৈদিক সিভিলাইজেশন, মহাজনপদ রয়েছে, যে জনপদগুলো রয়েছে 16টি জনপদ রয়েছে দক্ষিণ ভারত বা উত্তর ভারতের মধ্যে, মৌর্য যুগ রয়েছে, গুপ্ত যুগ রয়েছে, মৌর্য বংশ রয়েছে, গুপ্ত বংশ রয়েছে। সমস্ত কিছু এই টপিকগুলো সমস্ত কিছু ধরে ধরে পড়ানো হবে। আজকে শুধু বেসিক শুরু করলাম, বেসিক ক্লাস দিয়ে। এই ক্লাসগুলোকে পরবর্তীকালে যে ক্লাসগুলো আসবে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ, সেখান থেকে প্রশ্ন 100% আসবে। ঐতিহাসিক যুগের উৎস কি? শিলালিপি, তাম্রলিপি, মুদ্রা, সাহিত্য, বিদেশি পর্যটকের বিবরণ, এগুলো রয়েছে। এবং যদি প্রশ্ন আসে যে বৈদিক যুগ কোন যুগের সভ্যতা? সঠিক উত্তর হবে ঐতিহাসিক যুগের সভ্যতা। নেক্সট হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক যুগের পার্থক্য। এদের পার্থক্য কি? প্রাগৈতিহাসিক যুগ ও প্রাগৈতিহাসিক যুগের পার্থক্য। প্রাগৈতিহাসিক যুগে লিপির ব্যবহার ছিল না, কিন্তু প্রাগৈতিহাসিক যুগে লিপির ব্যবহার হয়েছিল। ইতিহাস, লিখিত ইতিহাস নেই, আংশিক তথ্য পাওয়া যায়, উদাহরণ প্রস্তর যুগ, উদাহরণ সিন্ধু সভ্যতা। যদি বলে প্রাগৈতিহাসিক যুগের একটি উদাহরণ কি? উদাহরণ হবে প্রস্তর যুগ, এবং প্রাগৈতিহাসিক যুগের উদাহরণ হবে সিন্ধু সভ্যতা। এবং যদি ঐতিহাসিক বলে তাহলে কি কি হবে? তাহলে তো বলে দিলাম, ঐতিহাসিক হলে বৈদিক যুগ, মহাজনপদ, মৌর্য যুগ, গুপ্ত যুগ, এগুলো। এবং এইভাবে প্রশ্ন আসতে পারে এইভাবে। প্রাগৈতিহাসিক যুগের সর্বোত্তম উদাহরণ কোনটি? সঠিক উত্তর কি হবে? প্রাগৈতিহাসিক যুগের সর্বোত্তম উদাহরণ হচ্ছে, যে এখানে বলে দিলাম, সঠিক উত্তর হচ্ছে সিন্ধু সভ্যতা, এনেকি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এইভাবে প্রশ্ন আসবে। ঐতিহাসিক যুগে কোন ধরনের প্রমাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে লিখিত ইতিহাস। ঐতিহাসিক যুগে লিখিত ইতিহাস পাওয়া যায়। এইভাবে প্রশ্নগুলো আসবে এবং পরবর্তী যে আমরা প্র্যাকটিস ক্লাস করব, সেই প্র্যাকটিস ক্লাসের মধ্যে এগুলো করানো হবে। আজকে শুধু
বেসিক পড়ানো হচ্ছে এবং ধরে ধরে সিলেবাস অনুযায়ী পড়ানো হয়। পরবর্তীকালে যে সাবজেক্টগুলো, যে চ্যাপ্টার শেষ হবে, তারপরে সে চ্যাপ্টারে এমসিকিউ বা পিওয়াইকিউ প্র্যাকটিস করানো হবে। তাই চ্যানেলটিকে আর দেরি না করে সাবস্ক্রাইব করে রাখো। এই ব্যাচটি করলে এখান থেকে 100% কমন পাবে। এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটিকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে এবং ক্লাস প্রতিদিন করবে এবং সেগুলিকে নোট ডাউন করে নেবে। লাইক করবে, ক্লাসটিকে এবং বেশি করে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে রাখবে পরবর্তীকালে আরও ক্লাস করার জন্য। প্রতিদিন সকাল 7টায় এই ব্যাচের ক্লাস করানো হয়। তাই আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।